बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है। भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্তই উদ্বিগ্নে রয়েছেন। উদ্বিগ্নে থাকাটাই স্বাভাবিক, তার কারণ যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকাল দেখছেন, তারা যদি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ না করেন বা উদ্বেলিত না হন, তাহলে আইদার আমাদের বোধবুদ্ধি লোপ পেয়ে গিয়েছে, আর না হলে কোনো প্রাপ্তি আমাদের ঘটছে, সেই কারণে সবটা বুঝতে পেরেও আমরা চুপ রয়েছি। এই দুয়ের বাইরে আর কোনো কিছু হতে পারে তো বলে মনে হয় না। যে ভয়ঙ্কর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সৃষ্টি করেছে, এই ক্ষত কোনো সরকার পরিবর্তনের মধ্যে দিয়েও সারবে বলে মনে হয় না। এই গভীর ক্যান্সার যেটা এই রাজ্য প্রশাসন আমাদের গভীরে ঢুকিয়ে দিলেন, এটা সারতে আদেও কোনোদিন সারবে কিনা সেই প্রশ্নটা উঠবে। এবং অমিত শাহের উদ্বেগের কথা, রাজনীতিটাকে একটু সরিয়ে যদি ভালো করে শোনেন, তাহলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কেন? অমিত শাহের বক্তব্যটা একটু মন দিয়ে শুনুন। बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है। भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। শুনলেন বক্তব্যটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত সিরিয়াস একটি পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি। অমিত শাহের বক্তব্যটা আপনারা শুনলেন। একটা টিভি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন যে পশ্চিমবঙ্গে জেতাটা বিজেপির জন্য গুরুত্বপূর্ণ তো বটেই, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভারতের জন্য, এবং যে কোনো রাষ্ট্রবাদী দল পশ্চিমবঙ্গে জিতুক এটাই কিন্তু কাম্য। অর্থাৎ আজ পর্যন্ত আমি বিজেপির শীর্ষ নেতৃত্বকে কখনো এই ধরনের মন্তব্য করতে দেখিনি, যেখানে তারা বলছেন যে আমরা না জিতলেও যে কোনো একটা রাষ্ট্রবাদী দল অন্তত জিতুক, বর্তমান সরকারটা চলে যাক। এই পরিস্থিতিটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে ওই অনেকটা যে ডাক্তার বলে দিয়েছে ক্যান্সার হয়ে যাবে যদি আপনি অপারেশন না করেন, কিন্তু আপনি অবলীলাক্রমে সেই ক্ষতটাকে বাড়তে দিচ্ছেন, সব জেনে যে আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন। দেখুন, অত্যন্ত উদ্বেগের বিষয় সমস্ত দিক থেকে, সমস্ত দিক। আপনারা চাকরির ঘটনা বলছেন, এর আগে ঐতিহাসিক আন্দোলনটা ভুলে গেলেন। আরজি করের ঐতিহাসিক আন্দোলন, রাত জাগার মতো 1.5 মাস 2 মাস ধরে ক্রমাগত আন্দোলন, ভারতবর্ষের দ্বিতীয় কোনো রাজ্যে হয়নি। ভারতবর্ষের দ্বিতীয় কোনো রাজ্যে এত বড় সরকার বিরোধী আন্দোলনের পরে কোনো সরকার টিকে যায়নি। তাই খুব সাবধান হবেন, খুব সিরিয়াসলি নেবেন। জয় বাংলা বলবেন, কিন্তু একটু সিরিয়াসলি নেবেন। কিছু টাকা পয়সা যেমন জমিয়ে রাখার চেষ্টা করুন, ব্যাগটাও কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করুন। সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমি আপনাদের দেখাবো 26,000 রিক্রুটমেন্টের কথা বাদ দিয়ে দিলাম। এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা আইনে পর্যবসিত হয়েছে, যেখানে মুসলিম ওম্যান ল বোর্ড তারা এটাকে সমর্থন করেছে, গোটা রাজ্যে তেমন কোথাও বড় বিক্ষোভের যেখানে চিহ্ন আসছে না, সেখানে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ করে দিয়েছে দুধেল গায়েরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়। সব জায়গায় অবরুদ্ধ করে দিয়ে আমাদের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিষ্কারভাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েছেন। শুনিয়েছিলাম, আরো একবার শোনাবো, শুনুন, কানটা খুলুন। আজকে মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসেছিল এসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট।
মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি একটা আপনার মোশন তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকাফ আইন আমি বলবৎ হতে দেব না। শুনলেন, গ্রন্থাগার মন্ত্রী বলছেন এইভাবে রাস্তা অবরুদ্ধ, এইভাবে যানজটের মধ্যে। তার আগেই তিনি বলেছেন যে এরপরে তিনি গোটা কলকাতাকে অবরুদ্ধ করে দেবেন। 8-10 জায়গায় এরকম 10,000 করে ছেলে বসিয়ে অবরুদ্ধ করে দেবেন তিনি। সেই অংশটাও না হয় আরো একবার শুনিয়ে দেবো আপনাদের, শোনাইনি আগে কখনো, আমি শোনাবো ওই অংশটুকু, শুনুন। তাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে, বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। শুনলেন, একজন মন্ত্রী বলছে অবরুদ্ধ করে দেব, তাদেরই সরকার চলছে। একটা কমকে নিয়ে এসে, একটা কমিউনিটিকে নিয়ে এসে এইভাবে হুমকি দিচ্ছেন। আমি এরপরে যে ভিডিওটা দেখাবো, যদি কোথাও ভয় ভীতি মনের মধ্যে থেকে থাকে, যদি তৃণমূল কংগ্রেসের মতো ডেসপারেট না হয়ে থাকেন, তাহলে আপনাকে ভয় ধরাবে। আপনি দেখুন এই ভিডিওটা, যেখানে গোটা রাজ্যেও কার্যত দুষ্কৃতীদের তাণ্ডবে চলে গিয়েছে। যারা পুলিশের জিপ জ্বালিয়ে দেন, ভ্যান জ্বালিয়ে দেন, তাদের দুষ্কৃতী ছাড়া তো অন্য কিছু বলা যায় না। শান্তিপূর্ণ যারা প্রোটেস্ট করছেন তারা ঠিক করছেন, যারা ভ্যান্ডেলাইজ করছেন, সরকারি সম্পত্তি নষ্ট করছেন, তাদের এছাড়া অন্য কোনো ভাষায় ডাকার অন্য কোনো ভাষা হতে পারে না। সেখানে দেখুন যে একটা মুসলিম মবের সামনে একটা লরি চালক বা কিছু একটা এরকম মালবাহী যাত্রী মানে কার, সেটা সামনে পড়ে যায়। কিভাবে একটা গেরুয়া বা স্যাফরনকে খুলে দিতে বাধ্য হলো, তারা খুলে দিলেন জোর করে। একবার দেখুন আপনারা, দেখুন মানুষের রক্ত, মানুষের চামড়া যদি এখনো থেকে থাকে, ব্যাগ যদি এখনো গুছিয়ে না থাকেন, টাকা যদি রিলোকেশনের জন্য এখনো তৈরি না রাখেন, তাহলে ভিডিওটা একটু দেখুন। দেখলেন ভিডিওটা? কোন সভ্য সমাজে আপনারা সংখ্যায় বেশি রয়েছেন বলে আপনারা গায়ের জুড়ি করবেন? একটা আইনের প্রতিবাদ যদি জানানোর প্রয়োজন হয়, আপনারা মানে মানে সঠিকভাবে করুন, আইন মেনে করুন। আপনি ওই ব্যক্তি যদি না করতেন, ওটা ওই লরিটাকে ভাঙচুর করা হতো, ওই ব্যক্তিকে আক্রান্ত করা হতো। তার কারণ এরকম একাধিক ভিডিও আমাদের হাতে রয়েছে, আমি দেখাবো না আপনাদের, কারণ ইউটিউবের গাইডলাইন রয়েছে। প্রাইভেট কার নিয়ে বেরিয়েছেন, একেবারে ভেঙে তছনছ করে দিলেন এই মব। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফোন করে বলেছেন তিনি খুশি হয়েছেন। কোন ব্যাপারে? না এত ভিড় দেখে। এই ব্যাপারে নয়, এত ভিড় দেখে তার মানে বুঝতে পারছেন তিনি পাশে রয়েছেন। আমি আপনাদের সামনে আমি দেখাবো, এই যে মুসলিমদের মিছিল বেরোলো ওয়াকফ বিল নিয়ে, আপনাদের সকালের পর্বেই বলেছিলাম যে কেন্দ্রের একটা আইবি ডিপার্টমেন্টের সেখানে কত কত তৃণমূল নেতাদের এই বেআইনি সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রেখে দিয়েছেন। সেই জায়গা থেকে যখন কেন্দ্রীয় সরকার সাধারণ মুসলিমদের জন্য উপকারের কথা বলছেন, তখন সেই মুসলিমই কেন্দ্র সরকারের বাপ্পান্ত করে ছাড়ছেন। আমি আপনাদের সামনে এবার আমি দেখাবো যে দেখুন যে এই যে জায়গা থেকে বিভিন্ন পতাকা, ভারতের পতাকা ছাড়াও বিভিন্ন পতাকা, সবুজ পতাকা, প্যালেস্তাইনের পতাকা আপনারা দেখতে পাচ্ছেন, ছবিতে ভিডিও রয়েছে আমার কাছে, সেগুলো ওড়াচ্ছেন। কিসের পতাকা, কোথাকার কোন দেশের পতাকা, কিসের সিম্বল, কোনো এর মানে নেই।
পুলিশ নির্বিকার, পুলিশ পেটে লাথি মারছে, যাদের চাকরি চলে গেল কার্যত পেটে লাথি মারলো প্রশাসন একবার, তাদের পেটেই লাথি মারছে পুলিশ। অথচ এই যে সবুজ লাল নীল পতাকা, প্যালেস্তাইনের পতাকা নিয়ে যাচ্ছেন, তাতে পুলিশের কোনো ভূমিকা নেই। কিন্তু এবার যে ভিডিওটা দেখাবো আপনারা দেখুন তো, যে বিজেপি একজন, এর নাম রাজু, ভুল টাইটেল ভুলে গিয়েছি, প্যালেস্তাইন ইসরায়েলের পতাকা নিয়ে যাচ্ছিলেন, পুলিশ সেটাকে কিভাবে কেড়ে নিতে উদ্যত হচ্ছেন আপনারা একবার ভিডিওটা দেখুন। এইখানে পুলিশের টনটনে জ্ঞান যে ইসরায়েলের পতাকা কিন্তু ব্যবহার করা যাবে না, কিন্তু প্যালেস্তাইনের পতাকা যেখানে সেখানে ওড়ানো যাবে। দেখুন ভিডিওটা। দেখলেন কিভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ ইসরায়েলের একটা পতাকাকে। ইসরায়েলের পতাকা আপনি ওড়াতে পারবেন না, কিন্তু আপনি পাকিস্তানের পতাকা ওড়াতে পারেন, আপনি প্যালেস্তাইনের পতাকা ওড়াতে পারেন। জয় ফিলিস্তিনি কে বলেছিল? মনে আছে সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিনি বলেছিলেন আসাউদ্দিন ওয়েসি? সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলতে পারেন। কলকাতায় একজন নিজের স্বেচ্ছা মতো একটা দেশের পতাকা নিচ্ছেন, সে বাংলাদেশি যেন হয়ে গেছে। বাংলাদেশে এমন হয় না ইসরায়েল ভারতের পতাকায় লাথি দেয়? কার্যত দুদিন পরে এটাই হবে নাকি পশ্চিমবঙ্গে? আর এত কিছুর পরেও অমিত শাহ সেই কারণেই বলছেন যে পশ্চিমবঙ্গ নিয়ে তিনি উদ্বেগে রয়েছেন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগে, তার কারণ পশ্চিমবঙ্গকে যদি উদ্ধার করা না যায় রাজনৈতিকভাবে, অর্থাৎ পালা পরিবর্তন যদি করা না যায়, তাহলে এটা ভারতের জন্যও চিন্তার। যে পশ্চিমবঙ্গকে একসময় চাওয়া হয়েছিল পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে, আজকে দেখুন এত বছর পরে কার্যত সেই ধরনের জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। আর যারা আপনারা শুধুমাত্র কিছু কাটমানির লোভে নিজের আগামী প্রজন্মকে ধ্বংসের মধ্যে নিয়ে যাচ্ছেন, আপনাদের নাম হয়তো আলাদা আলাদা করে ইতিহাসে লেখা থাকবে না বটে, কিন্তু ইতিহাস আপনাদের স্মরণ করবে আপনাদের এই ভূমিকাকে। কিভাবে একটা অযোগ্য প্রশাসন, সমস্ত দিকে অযোগ্য, আমার আপনার বাড়ির ছেলেগুলোকে রাস্তায় বসিয়ে রেখে পুলিশের লাঠি খাওয়াচ্ছে। অথচ যারা ভ্যান্ডালাইজ করছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি পাশে রয়েছি। এইগুলো দেখার পরেও আমরা ভোটের লাইনে গিয়ে জয় বাংলা বলতে বলতে আবির খেলবো। ইতিহাসে আপনার নাম লেখা থাকবে, আলাদাভাবে আপনি মন্টু সন্টু ভন্টু লেখা থাকবে না, কিন্তু আপনাদের গোষ্ঠীর নাম লেখা থাকবে, আপনাদের ভূমিকার নাম লেখা থাকবে। ঠিক যেভাবে যখন দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, হিন্দুদের একদিনে সব থেকে বেশি নিধনযজ্ঞ চালানো হয়েছিল, সেখানেও কিন্তু এই ধরনের বেশ কিছু লোকজন ছিল যারা এই ভূমিকা পালন না করলে এই সমস্যা হতো না। সম্ভাজি মহারাজ যে ঔরঙ্গজেবের হাতে বন্দী হলেন, তাকে এইভাবে অত্যাচার করা হলো, সেটাও হতো না কয়েকজন হিন্দু বিক্রে যদি না করে দিতেন। দেখুন বিভীষণ হিন্দু নাম না মুসলিম নাম সেটা আপনারাই দেখুন, যেমন মির্জাফরও রয়েছে তেমন বিভীষণও রয়েছে। কাজেই ভাববেন না যে বিক্রে শুধু মির্জাফররাই করে, বিক্রে কিন্তু বিভীষণরাও করে। এবার ভেবে দেখবেন যে আমরা কি বিভীষণের রোলে নাকি মির্জাফরের রোলে নিজেদের অভিনয় করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, নাকি যে সমস্ত যোগ্য ছাত্রছাত্রীরা পেটে লাথি খেলেন তারা কোন ধর্মের কোন দলকে সাপোর্ট করে না দেখেও আমি তার পাশে দাঁড়াবো। একটু চিন্তা ভাবনা যদি পারেন করবেন, তার কারণ আমার মনে হয় না পশ্চিমবঙ্গবাসীরা চিন্তা ভাবনা করার কোনো অবকাশ রয়ে গিয়েছে। যারা চিন্তা করেছেন তারা
অলরেডি অনেক দিন ধরে এই পরিণতি দেখার অনেক বছর আগে থেকেই তারা বুঝতে পেরে গিয়েছিলেন আজকের এই পরিণতি, এবং আজকেও তারা ভালো করে জানেন আগামী 2-3 বছর 5 বছরের পর কি হবে পশ্চিমবঙ্গের, সকলে আমরা জানি। আর যারা জেনেও জানছেন না, এটা ভাববেন না যে আপনারা সকলেই রেহাই পেয়ে যাবেন। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস যখন হয়েছিল তখন কিন্তু আপনি কোন দলের, আপনি তখন সিপিএম করতেন না কংগ্রেস করতেন সেই দেখে কিন্তু মারা হয়নি, আপনি হিন্দু মেরে দেওয়া হয়েছিল। তাই সেই কারণেই বলছি যে প্রশাসন সমস্ত দিকে ব্যর্থ, সেই প্রশাসনের পাশে যারা দাঁড়াচ্ছেন তারা কিন্তু অপরাধটা কি সমানভাবে করছেন না? একটু ভেবে লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই।